সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। একদম ঠিক ধরেছেন, বাংলাদেশের ক্রিকেটে আমরা সবাই রাজা, এই তত্ত্বেই এগিয়ে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ তারা খুব যুগান্তকারী একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের 3 ফরম্যাটের ভাইস ক্যাপ্টেনের নামগুলো ঘোষণা করে। বহুদিন যাবত আমরা স্ট্রাগল করছিলাম, আমরা চিন্তা করছিলাম যে আসলে বাংলাদেশ ক্রিকেট যেভাবে এগিয়ে চলেছে, পোস্ট মাশরাফি, পোস্ট সাকিব আল হাসান, পোস্ট তামিম ইকবাল, পোস্ট মুশফিকুর রহিম, এই ফেজটার মধ্যে আসলে বাংলাদেশের নেতৃত্বের ভারটা কাদের উপর যে পড়বে। এবং সেই জায়গায় কিন্তু বিশাল একটা ডায়লেমার মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম, যেখানে এক একবার এক এক ক্যাপ্টেনকে নিয়ে আসা হয়, এক ক্যাপ্টেনকে আবার সরিয়ে ফেলা হয়, 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন নিয়ে আসা হয়, আবার হঠাৎ করে রিকনসাইল করে এক ক্যাপ্টেনকেই 3 ফরম্যাটের দায়িত্ব দেওয়া হয়। তো অনেকভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা ভাবনা করেছে এবং সবশেষে গিয়ে এখন যেটা দেখা গিয়েছে বাংলাদেশের 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন তত্ত্বেই তারা এগিয়ে চলেছে। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন, মেহেদী হাসান মিরাজকে ওডিআই ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই সাথে টি-20 ইন্টারন্যাশনালসের যে ক্যাপ্টেন তিনি হচ্ছেন লিটন কুমার দাস। এখন আমরা যদি চিন্তা করে দেখি সবচেয়ে ক্লোজেস্ট অ্যাসাইনমেন্ট কোনটা, 2026 টি-20 বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে লিটন দাসকে ইতিমধ্যেই প্রায় 1 বছর আগেই ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছিল এবং সেই সময় থেকে লিটন দাস তিনি ক্যাপ্টেন্সি করছেন দলটার। এবং সো ফার ইট ওয়াজ আ মিক্সড ব্যাগ বাংলাদেশের জন্য। লিটন দাস যেহেতু টি-20 সেটআপের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র প্লেয়ার্স এবং আমার মনে হয় সেই জায়গাটা তার এফেক্টিভনেসের একটা ভ্যালু আমরা দেখেছি। তিনি ইতিমধ্যেই বেশ কয়েকটা টি-20 বাইল্যাটারাল সিরিজ বাংলাদেশের পক্ষে জিতিয়েছেন এবং সেই সাথে নিজেও ভালো পারফর্ম করছেন। তো সবকিছু মিলিয়ে সেই জায়গাটা নিয়ে খুব একটা প্রশ্ন নেই এবং তার নেতৃত্বে বাংলাদেশ টি-20 সেটআপে যেহেতু মোটামুটি ভালোই পারফর্ম করছে, বিশ্বকাপ 2026-এ যে তিনিই দলটাকে লিড করবেন সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। এরই সাথে মেহেদী হাসান মিরাজকে ওডিআই টিমের ক্যাপ্টেন বানানো হয়েছিল নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দিয়ে শ্রীলঙ্কা সিরিজের সময়টা, এবং ওই জায়গা থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজ খুব রাফ একটা স্টার্ট পেয়েছেন। ওডিআইতে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো অবস্থায় নেই এবং মেহেদী হাসান মিরাজ তিনিও অ্যাজ এ ক্যাপ্টেন খানিকটা স্ট্রাগল করেছেন উইথ ফর্ম, উইথ পারফরমেন্স। সো সেই জায়গাটা নিয়ে খানিকটা প্রশ্ন আমাদের রয়ে গিয়েছিল যে আসলে নাজমুল শান্তকে সরিয়ে মিরাজকে কেন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। তবে 2027-এর যে ওডিআই ওয়ার্ল্ড কাপ আমার কাছে মনে হচ্ছে সেটার জন্য একটা ব্লু প্রিন্ট এঁকে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মেহেদী হাসান মিরাজকেই তারা ক্যাপ্টেন রাখতে চাইছে, মোস্ট লাইকলি 2027 বিশ্বকাপকেই টার্গেট করে, এবং সেভাবে করেই ওডিআই দলটাকে গোছানো হচ্ছে, শেপটা তৈরি করা হচ্ছে। মেহেদী হাসান মিরাজ যদি ক্যাপ্টেন থাকেন সেই জায়গাটায়, সেটার পেছনেও কিছু লজিক ডেফিনেটলি আছে। আমরা রিসেন্টলি দেখেছি মেহেদী হাসান মিরাজ তিনি টি-20 সেটআপ থেকে বাদ পড়ে গেছেন তার পারফরমেন্সের কারণে, এবং তার চাইতেও বেটার কিছু অলরাউন্ড পারফর্মাররা দলের মধ্যে রয়েছেন, যেমন সাইফ হাসান, যেমন শামীম হোসেন পাটোয়ারি, যদিও তার ব্যাটিংটা কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই আমরা জানি, তবে টি-20 স্পেশালিস্ট হিসেবে তাকে অন্তত ধরে নেওয়া যায়। মেহেদী হাসান মিরাজ সেই জায়গাটা হারিয়ে ফেলেছেন। সো টি-20-তে তিনি অটো চয়েস নন। নাজমুল হোসেন শান্ত তিনিও টি-20-তে অটো চয়েস নন। নাজমুল শান্ত কোন দুটো ফরম্যাট ভালো খেলেন, ওয়ানডে এবং টেস্ট। এই দুটোর মধ্যে নাজমুল শান্তকে টেস্টের ক্যাপ্টেন্সিটা ধরিয়ে রেখেছে বাংলাদেশ, এবং মোস্ট লাইকলি এই যে সামনের টেস্ট সাইকেলটা আছে এই টেস্ট সাইকেলের জন্যই নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন বিবেচিত হয়েছেন। সো এই গেল হচ্ছে ক্যাপ্টেনদের গল্প, যে শেষ পর্যন্ত বাংলাদেশ কোন কোন ক্রিকেটারদের উপর ভরসা রাখছে, নেতৃত্ব ভার দিয়েছে 3 জন। টি-20-তে লিটন কুমার দাস ক্যাপ্টেন, ওডিআইতে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, টেস্ট ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন। এবং আমার মনে হয় যে আপাত মুহূর্তে ওভারঅল টিমের যে সেট আপ আমরা দেখছি, ওভারঅল স্কোয়াড মেম্বারদের যে অবস্থা দেখছি, এবং আউট অফ দ্য র্যাঙ্কস নতুনদের মধ্যে যারা আসছেন তাদেরও যে ডেভেলপমেন্ট আমরা দেখছি ট্র্যাজেক্টরি, সেই অনুযায়ী আমার মনে হয় যে এই 3 জনই আপাত মুহূর্তে বাংলাদেশের সেরা 3 জন ক্যাপ্টেনের হওয়ার চয়েস। সো ওই জায়গা থেকে আমরা এখন চলে আসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যুগান্তকারী সেই সিদ্ধান্তের ব্যাপারে। মুশফিকুর রহিমকে নিয়ে যখন এত মাতামাতি হচ্ছে, যিনি কিনা তার 100তম টেস্ট খেলছেন মিরপুর শেরে বাংলা হোম অফ ক্রিকেটে, ম্যাচটা চলছে এবং সেখানে তিনি ইতিমধ্যেই তার 100তম টেস্টে একটা সেঞ্চুরিও পেয়ে গেছেন, ওই সব খবরকে ছাপিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মাঝখান দিয়ে ঘোষণা দিয়েছে যে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনকে তারা ডেপুটি দিতে চাইছেন। 3 জন ডেপুটি নির্বাচিত হয়েছেন 3 ফরম্যাটের জন্য, এবং সেখানেও ঘুরে ফিরে একটা রোলার কোস্টার রাইডের মতো ঘটনা ঘটেছে। লিটন দাস তিনি টি-20 ইন্টারন্যাশনালসের ক্যাপ্টেন বাংলাদেশ দলের, তার ডেপুটিকে একটা সময় আমরা দেখেছি শেখ মেহেদীকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল, সে ব্যাপারটা ক্লিক করেনি। তাসকিন আহমেদ তিনি ইন্টারেস্ট দেখিয়েছিলেন তিনি ক্যাপ্টেন হতে চান, বা যেহেতু
তাকে রোটেট করে করে খেলানো হয় প্রত্যেকটা ম্যাচে, তিনি আসলে অটো চয়েস হিসেবে একেবারে প্রথম থেকে খেলবেন ব্যাপারটা এনশিওর না, সে কারণে হয়তো তার দিকে ঝোঁকেনি। তাওহিদ হৃদয়কে নিয়ে কানাঘোষা হচ্ছিল যে তিনি ওডিআই বা টি-20 সেট আপের মধ্যে ক্যাপ্টেন্সির যেই লিডারশিপ কোডটা আছে সেখানে ঢুকবেন কিনা তাকেও কনসিডার করা হয়নি। জাকের আলীকে হঠাৎ করেই লিটন কুমার দাসের অনুপস্থিতিতে একটা সিরিজে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজ, সেখানে বাংলাদেশ জিতেছে। তবে জাকের আলীর ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কিন্তু পড়তির দিকে এবং তার কোনো প্রিভিয়াস ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা নেই। সো লিটন দাসের ডেপুটিটা কে হবেন টি-20-তে সেটা নিয়ে যে জল্পনা কল্পনা সেটার অবসান ফাইনালি হয়েছে। সাইফ হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়িত্ব দিয়েছে ভাইস ক্যাপ্টেন্সির টি-20 সেট আপের জন্য লিটন কুমার দাসের ডেপুটি হিসেবে। এখন এই চয়েসটাকে আমরা কিভাবে দেখতে পারি? দুটো অ্যাঙ্গেল রয়েছে। একটা অ্যাঙ্গেল হচ্ছে একটু কি জলদি হয়ে গেল কিনা। মাত্রই এবছর কামব্যাক করেছেন সাইফ হাসান, এশিয়া কাপের আগ মুহূর্তে তাকে জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এশিয়া কাপ থেকে শুরু করে সাইফ হাসান তিনি তার ক্যারিয়ারের নতুন একটা মোড়ক উন্মোচন করেছেন বলা যেতে পারে। টি-20 ইন্টারন্যাশনালসে সফল হয়েছেন, ওয়ান ডে সেট আপেও দলে ঢুকে গেছেন, সেখানেও তার পারফরমেন্স খুব একটা খারাপ ছিল না, ভালোই করেছেন তিনি। সো তার এখন একটা ভালো ফর্ম যাচ্ছে, সেটা আমরা মেনে নিতে পারি এবং সেই হিসাবে সাইফ হাসান টি-20 দলটায় অন্তত অপরিহার্য একজন সদস্যই হয়ে গেছেন খুব কম সময়ের ভিতরে। সো তাকে কি আসলে ডেপুটি দেওয়াটা একটু আর্লি হয়ে গেছে কিনা? মাত্র কয়েক মাস আগেই যিনি দলে কামব্যাক করেছেন তাকেই ক্যাপ্টেন্সিটা দিয়ে দিলেন, এই বিষয়টা কতটুকু লজিক্যাল? এখন আমার কাছে মনে হয় যে একটা প্রায়র এক্সপিরিয়েন্সের ফ্যাক্টর এখানে কাজ করেছে। সাইফ হাসান তিনি আন্ডার-19 সেট আপেও আফটার মেহেদী হাসান মিরাজ দলকে ক্যাপ্টেন্সি করিয়েছেন। বিভিন্ন সময় বাংলাদেশ এ দল কিংবা ইমার্জিং দল যখন বাইল্যাটারাল সিরিজে গিয়েছে বা কোনো টুর্নামেন্টে গিয়েছে সেখানেও আমরা সাইফ হাসানকে অ্যাজ ক্যাপ্টেন দেখেছি। তার ডিভিশনাল টিমের জন্য তিনি ক্যাপ্টেন হয়েছেন, বিপিএল দলগুলোতেও তাকে কিন্তু একটা লিডারশিপ রোলে দেখা যায়, তিনি ক্যাপ্টেন না হলেও তিনি কিন্তু সেই লিডারশিপ কোরের একটা গুরুত্বপূর্ণ অংশ। সো সব কিছু মিলিয়ে সাইফ হাসান তাকে ডেপুটি করা হয়েছে, আমার কাছে মনে হয় যে রাইট কল। কারণ টি-20-তে আপনি সচরাচর ক্যাপ্টেনকে স্টেবল রেখে ভাইস ক্যাপ্টেনের জায়গাটায় হয়তো খানিকটা রোটেশন আনতেও পারেন, বাট অ্যাট দ্য মোমেন্ট সাইফ হাসান যেহেতু দলের অপরিহার্য একজন সদস্য হয়ে গেছেন এবং তিনি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেন, তার প্রিভিয়াস ক্যাপ্টেন্সির রেকর্ড আছে, তাকে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন রাখাটা খুব একটা অসঙ্গতিপূর্ণ হয়নি বা যুক্তির বাইরে যায়নি বিষয়টা। সো দ্যাট ইজ ফাইন। এবারে আমরা ওয়ান ডে সেট আপে আসি, যেখানে মেহেদী হাসান মিরাজ স্ট্রাগল করছেন এবং শুরু থেকে আমরা অবাকই হয়েছিলাম যে কেন শান্তর কাছ থেকে ক্যাপ্টেন্সিটা নিয়ে নেওয়া হয়েছিল। বাট যেহেতু ডিসিশনটা নেওয়া হয়ে গেছে, মেহেদী মিরাজই ক্যাপ্টেন থাকবেন আমাদের, তার ডেপুটি কে হবেন? নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ওডিআই সেট আপের ভাইস ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করেছে এবং তার মানেটা কি? তার মানে তিনি পেকিং অর্ডারে রয়েছেন এবং বোর্ডের চিন্তার মধ্যে রয়েছেন। ইন কেস যদি মেহেদী হাসান মিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন কন্টিনিউ না করতে পারেন তাহলে নেক্সট ইন লাইন কে হবেন? নাজমুল হোসেন শান্তই হবেন। সো ওই জায়গাতেও আমার মনে হয় যে খুব একটা ইলজিক্যাল কিছু হয়নি। নাজমুল শান্তর ওডিআই ফর্মটা খুব একটা খারাপ না, তিনি কনসিস্টেন্টলি পারফর্ম করার চেষ্টা করে যাচ্ছেন, যদিও তার স্ট্রাইক রেট রিসেন্ট সময়ে খুব একটা ভালো যায়নি এবং যে কন্ডিশনগুলোতেও তিনি আসলে খেলেছেন সেই কন্ডিশনগুলো আসলে ব্যাটিং বান্ধব কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন থাকতে পারে। বাট অবভিয়াসলি গত 2-3 বছর ধরে তিনি যে পারফরমেন্স দেখিয়েছেন ওয়ানডেতে, সেটার জন্য অ্যাজ এ ক্যাপ্টেন তিনি যে পারফরমেন্স দেখিয়েছিলেন এর আগ পর্যন্ত, সেই হিসাবেও অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন আমার মনে হয় নাজমুল হোসেন শান্ত ওডিআই টিমটায় এই দায়িত্বটা নেওয়ার যেই যোগ্যতা সেটা অন্তত রাখেন, সেটা অন্তত বলে দেওয়া যায়। কারণ তার থেকে বেটার অপশন আর কি আছে ওয়ানডে সেট আপে, সেটাই কিন্তু আমাদের প্রশ্ন ছিল। মানে তাকেই ক্যাপ্টেন কেন করা হয়নি সেটাই কিন্তু আমাদের প্রশ্নটা ছিল। বাট হি ইজ দ্য ভাইস ক্যাপ্টেন নাও এবং এই মুহূর্তে লিডারশিপ কোডটা মিরাজ এবং শান্তর মধ্যে রয়ে গেছে ওডিআই সেট আপের মধ্যে। এবারে আসি টেস্ট সেট আপে। টেস্ট সেট আপে নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেন আছেন, তার ডেপুটি কে হবেন সেটা নিয়ে প্রশ্ন ছিল। সেই প্রশ্নের জবাব আমরা পেয়ে গেছি, মেহেদী হাসান মিরাজ সেই ভাইস ক্যাপ্টেনের রোলটা প্লে করছেন। পার্সোনালি আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমার কাছে মনে হয় যে মেহেদী হাসান মিরাজ আসলে 2 ফরম্যাটেই ভাইস ক্যাপ্টেন হতে পারতেন, নাজমুল শান্ত ডেপুটি হতে পারতেন ওডিআই এবং টেস্টে। বাট তিনি ওডিআই ফরম্যাটের ক্যাপ্টেন হয়েছেন, শান্ত তার ডেপুটি, এবং সেই হিসেবে টেস্ট ক্রিকেটেও নাজমুল শান্ত যেহেতু ক্যাপ্টেন আছেন, মেহেদী হাসান মিরাজকে তার ডেপুটি রাখা হয়েছে। কারণ মেহেদী মিরাজ আপনি জানেন যে সাকিব আল হাসানের পর টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার যার 2000 রান প্লাস 200-র উপর উইকেট রয়েছে, অর্থাৎ পরিপূর্ণ একজন অলরাউন্ডারের যে রোলটা অন্তত বাংলাদেশ দলটাতে তিনি সেই পারফরমেন্সটা দেন টেস্টে, ভেরি রেগুলারলি তিনি দেন। এবং at নাম্বার 7, নাম্বার 8 যখন ব্যাট করতে নামেন সেই সময় যতটুকু ইম্পর্টেন্ট রানস তোলা দরকার সেটাও তিনি করেন। 2টো সেঞ্চুরিও তার রয়েছে, খাদের কিনার থেকে দলকে উদ্ধার করার কাজ তিনি করেছেন। রিসেন্ট সময় আমরা দেখেছি টেস্ট ক্রিকেটে গত বছর অন্তত বাংলাদেশের সেরা প্লেয়ার তিনিই ছিলেন। সো সবকিছু মিলিয়ে
মেহেদী হাসান মিরাজ তো ডেফিনেটলি তার জায়গাটা ধরে রেখেছেন টেস্ট স্কোয়াডে, সেটাতে কোনো সন্দেহই নেই। স্টার্টিং 11-এর অপরিহার্য একজন সদস্য, এবং সে কারণেই নাজমুল শান্ত ডেপুটি হিসেবে তাকে বাছাই করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খুব একটা অসুবিধা হয়নি। সো ওভারঅল আপনাদের কাছে আসলে কি মনে হয় যে সিদ্ধান্তটা বিসিবি নিয়েছে 3 ক্যাপ্টেনের জন্য, এবং ঘুরিয়ে ফিরিয়ে আপনি দেখবেন যে কিছু নাম কমন রয়ে যাচ্ছে, যেমন নাজমুল শান্ত এবং মেহেদী হাসান মিরাজ, এক ফরম্যাটে ক্যাপ্টেন তো আরেক ফরম্যাটে ভাইস ক্যাপ্টেন। এই বিষয়গুলো মিলিয়ে কিন্তু আপনার কাছে এরকম মনে হতে পারে যে ডিভাইড অ্যান্ড রুল একটা ফ্যাক্টর তৈরি করা হচ্ছে। এখানে কোনো সিঙ্গুলার পার্সনকে ওভারঅল কর্তৃত্ব দেওয়া হচ্ছে না। যে কর্তৃত্বের ব্যাপারটা নিয়ে উইমেন্স ক্রিকেটে এই মুহূর্তে খুব আলোড়ন চলছে। নিগার সুলতানা জ্যোতি, তিনি সব ফরম্যাটের ক্যাপ্টেন হওয়ার পর তার একক কর্তৃত্ব একটু বেশি হয়ে গেছে কিনা, তিনি একটু বেশি পাওয়ারফুল হয়ে গেছে কিনা, সেখান থেকে কি বিসিবি কিছুটা লার্নিং নিয়েছে কিনা আমি জানি না। তবে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন, তাদের আবার ভিন্ন ভিন্ন 3 ভাইস ক্যাপ্টেন করে বাংলাদেশ অন্তত মেহেদী মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাইফ হাসান আপাতত মুহূর্তে এই 4 জনের উপর ব্যাংক করছে বাংলাদেশের সামনের দিকের ক্রিকেটের যে লিডারশিপ কোরটা আছে সেই কোরটা তৈরি করতে। আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন কমেন্ট করে, যে আসলে কাউকে কি বাংলাদেশ মিস আউট করে ফেললো কিনা, বা আরো যোগ্য কেউ এই ভাইস ক্যাপ্টেন্সির জন্য আসতে পারতেন কিনা, সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।